একখানাই নকশা এনেছেন মিস্টার ম্যাথিউ? এই একটা নকশাই পছন্দ হইবে রানীমার, আর কোনো নকশা আমি দেখাইতে চাই না। আচ্ছা ঠিক আছে, দিদমা তো আসছেন। গোপাল, যদু, নকশাখানা এদিকে নিয়ে এসো। আর দ্বারিকা, সাহেবের জন্য কিছু জলযোগের ব্যবস্থা করো। উনি অনেক সকালে এসেছে, উনি আমাদের অতিথি। আগে দিদমা। এক্সকিউজ মি রানীমা, এই নকশা আপনার পছন্দ না হওয়া পর্যন্ত আমি কোনো খাদ্য দ্রব্য গ্রহণ করিতে পারিব না। কাল হইতে আমি ফাস্টিং এ আছি এই নকশা তৈয়ার করার জন্য। ও যদু, ওই সাহেব কি করেছে? উনি কাল থেকে কি কি যেন করে আছে। দিদমা, জন সাহেব বললেন উনি কাল রাত থেকে না খেয়ে আছে নকশা তৈরি করার জন্য। আপনি দয়া করে বসুন স্যার। থ্যাংক ইউ। দেখলে তো পদ্ম, আমি কেন খুঁজছিলাম এই সাহেবই পারবেন মায়ের মন্দিরের নকশা তৈরি করতে। উনি কেমন উপোস করে এই নকশা তৈরি করেছেন দেখলে তো। এতে আবার নতুনত্ব কি আছে? সব মন্দির তো এমন ধারারই হয়। রানীমা, আমি কাল সারা রাত ধরিয়া অনেক নকশা আঁকিয়াছি। আমার মনে হইতেছিল কি নতুন নকশা আঁকার নেশা যেন আমাকে পাইয়া বসিয়াছে। প্রত্যেক নকশাতে আমি দেখিলাম যে আড়ম্বর বড় বেশি, সিম্পলিসিটি আই মিন সরলতা কম। টেল মি রানীমা, জগদীশ্বরীর বাসস্থানে কি আড়ম্বরের প্রয়োজন আছে? এই প্রশ্নের উত্তর খুঁজিতে খুঁজিতে আমি গঙ্গা স্নানে গেলাম। আমি শুনিয়াছি গঙ্গা আপনাদের কাছে অতি পবিত্র নদী। সত্যি গঙ্গা বড় পবিত্র। রানীমা, ওই গঙ্গার ধারে আমার এক পুরোহিতের সঙ্গে পরিচয় হইল। তিনি আসিয়াছিলেন তার ডেটিকে স্নান করাইতে। তিনি বলিলেন, যেখানে ভক্তি সেখানে ঈশ্বর বিরাজ করেন। না হইলে অট্টালিকাতেও তাহার বাস হয় না। আমি বুঝিতে পারিলাম যে জগদীশ্বরের বাসস্থান নির্মাণ করিতে হইলে সেখানে ভক্তির প্রয়োজন, আড়ম্বরের কোনো প্রয়োজন নাই। রানীমা, বাড়ি ফিরিয়া এই নকশা আপনা হইতেই আমার হাত হইতে বাহির হইয়া গেল।
কি সুন্দর করে কইলেন তো আপনি সাহেব। সত্যি তো আমরা কেউ এই সহজ সরল কথাখানেই যে বুঝতে পারিনি। সাহেব এই নকশাখানাই থাক। আপনারা ঘাট আর পার বাজানোর কাজ শুরু করুন, তারপর আমি মন্দিরের কাছে হাত ধরব। এইবার একটু মিষ্টি মুখ করবেন তো সাহেব। গোপাল, হ্যাঁ দিদিমা, এই তো সাবধান, এখানে এখানে রেখে দাও। দেওয়ান মশাই, আগে ওনারা খুব শিগগিরই ঘাট আর পার বাঁধানোর কাজ শুরু করবে। যা টাকার প্রয়োজন তা দেবার ব্যবস্থা করুন। জি আগে। এবার আপনি গ্রহণ করুন সাহেব। জানি না আপনি কেন সমস্ত দোষ নিজের গাড়ি নিয়ে নিজেকে অপরাধী ভাবছেন। কাউকে কিছু না বলে কই একটা পত্র লিখে এভাবে বাড়ি থেকে চলে যেতে হয়? বলি আমাদের কথাটা একবার আপনি ভাবলেন না? আসুন। আসুন। কেন বলো তো বাবা, আমাকে এমন করে তুমি বিব্রত করছো কেন? তোমার কি মনে হয়, তুমি যদি কও এর পিছনে একখানা বড় ষড়যন্ত্র আছে, আমি তা মানব না? সে কথা নয় মা, লজ্জা কিংবা গ্লানিবোধ কোনোটাই আমার নেই। আমি মাল মশলায় ভেজাল মিশাইনি এবং এ বিষয়ে আমি আমার বিবেকের কাছে একেবারে পরিষ্কার। দক্ষিণেশ্বরে নতুন তৈরি হওয়া ঘাট পাড় ভেঙে গেল, কিন্তু এ নিয়ে যে ভয়ঙ্কর বিবেক দংশনে আমি ভুগছি তাও নয়। আমি প্রথমে ভেবেছিলাম মা এ হয়তো নিছকই একটা দুর্ঘটনা, কিন্তু এখন বুঝতে পারছি এই দুর্ঘটনা নয়, এ আমার অযোগ্যতা, আমার অক্ষমতা। আমি পারবো না মা, এর দায়িত্ব আমি কিছুতেই নিতে পারবো না। আমার কি মনে হয় জানেন, আমি হয়তো চারিদিকটা ভালো করে লক্ষ্য রাখতে পারিনি। তদারকি করার জন্য যে যে যোগ্যতা দরকার হয় সে যোগ্যতা হয়তো আমার কোনোদিনই ছিল না। আপনি অন্য কাউকে দায়িত্ব দিন মা। মথুর, আমি নিশ্চিত মথুর যদি আমার জায়গায় থাকতো তাহলে মাল মশলায় ভেজাল মেশানোর আগে মথুর ঠিক ধরে ফেলত। আর আমি তো একথা কোনোদিনও অস্বীকার করিনি। মথুর আমার থেকে অনেক বেশি সজাগ। মেশোবাবু, আমি তো সুস্থ হয়ে উঠেছি, আমার তো কোনো ক্ষতি হয়নি, তাহলে আপনি নিজেকে কেন দোষী ভাবছেন? আর যা হওয়ার তা তো হয়েই গেছে।
তাতে তো আপনার কোনো হাত ছিল না, তো আমরা সবাই জানি। ভূপাল, তুমি তুমি যে সুস্থ হয়ে উঠেছো ভূপালে, ঈশ্বরের আশীর্বাদ। এই কারণে আমি ঈশ্বরের কাছে ঋণী, কারণ ঈশ্বর যে শুধুমাত্র তোমাকে রক্ষা করেছেন তা নয় বাবা, আমাকে এক অসীম যন্ত্রণার হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু কি জানো বাবা, এই যে তুমি তুমি সুস্থ হয়ে উঠেছো, এতে আমি যতটা আনন্দ পাচ্ছি, আমার আমার বিবেক আমাকে ঠিক ততটাই কষ্ট দিচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবা তুমি দীর্ঘজীবী হও, কিন্তু তা বলে দায়িত্ব তো আমি আর না 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 মা, আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি, আর এই সিদ্ধান্ত আমি বদল করতে পারবো না। মা মা উনি যদি এরকম করে ব্যবহার করতে থাকেন তাহলে পদ্ম, দেখো বড় জামাই নিজের দিকটা আমাদেরকে বুঝিয়ে কইল, তুমি আর ওকে জোর করোনি। এসব কাজ জোর করে করানো যায়নি পদ্ম। তবে আমি এও জানি বড় জামাইকে একটু সময় দিলে ও ঠিক সব সামলে উঠতে পারবে। আর বাবা রামচন্দ্র, তুমি এখন শুধু কারবারের দিকটুকুই দেখো। আমি নিচে মন্দিরের নকশা দেখেছি, আর খুব শিগগিরই মায়ের মূর্তির বায়না দিতে হবে। বড় দেরি হয়ে গেল জানো তো, বড় দেরি হয়ে গেল আমার মায়ের আদেশ পালন করতে। পদ্ম, কাল ভোর রাতেই তোমার খুড়িমা এই বাড়িতে আসছেন, তেনা টাকার ব্যবস্থা করো, আর আমি একটু টাওয়ার ঘরে যাচ্ছি। অমাবস্যার আগে যে মায়ের মূর্তির বায়না দিতে হবে। নবীন ভাস্কর আবার অনেক মানি মানুষ, কে জানে তিনি সেখানে উপস্থিত থাকবেন কিনা। তোমার মূর্তিখানা যেন মনের মতো তৈরি করতে পারি মা। আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো। হে কি তুমি এ পড়েছো? কিন্তু আমরা তো তোমার ফেরার ব্যাপারে কিছুই জানি না, আর মাও তো কইছেন তুমি আজ ভোর রাতে ফিরবে। পালকি খুব জোরে ছুটেছে রে চটকুকি, বিয়ারারে কইলো যে কোথাও দাঁড়াবে না, তাই শেষ রাতেই পৌঁছে গেল। তাই ভাগ্যিস পৌঁছলুম, নাহলে তোর মায়ের সাথে আমার দেখাই হতো না। যে দিদি আমাকে বললো যে এখানে শুয়ে পড়তে, নিজে ভোর রাতে বেরিয়ে গেল। কি কইছো কি মা বেরিয়ে গেছেন? মানে আরে সঙ্গে দেওয়ান মশাই গেছেন, লেটেলরাও আছে, চিন্তার কিছু নেই। সেজন্য চিন্তা নয়, দিদিমা কাল থেকে কিচ্ছু ঠিক মুখে তোলেন নে। জানো তো খুড়িমা, আমি মায়ের কাণ্ডি কারখানা না কিছুতে বুঝতে পারিনি। কখন যে কি করে কি ভাবে কিছুই বুঝি না আমি। এভাবে ভোর রাতে যে কোথায় চলে গেল। জানো তো খুড়িমা, আজ যদি তোমার জামাই এখানে থাকতেন না, তখন আমাকে আর আস্ত রাখতেন না, কইতেন আমি মায়ের উপর একটু নজর রাখতে পারি না। এবার আমি তেনাকে কি করে বোঝাবো কও তো? মা এত ভোরে কোথায় যে গেলেন। চিন্তা করিস নে, যাবার সময় দিদি কইলেন যে ওই কাটোয়ার দাইহাটে যাচ্ছেন, সেখানে নাকি একজন নামকরা মানুষ থাকেন যিনি নাকি মূর্তি তৈরি করেন। কি যেন নাম বললেন, হ্যাঁ নবীন ভাস্কর, মনে পড়েছে। তিনি নাকি অনেক রাজবাড়ির মূর্তি তৈরি করেছেন।
দিদিও পারেন বটে, আগে থেকেই সব খবর জোগাড় করে রাখেন। জানিস ওই ঘির গাইয়ের যে যোগ্যতা মূর্তি, সেটা নাকি তেনারই তৈরি করা। সত্যি রে চোরকুকি, এবারে ওই মূর্তি আমি নিজেই দেখে এলুম রে। আহা, দেখলেই মনখানা জুড়িয়ে যায় রে। খুড়িমা, সে না হয় বুঝলুম, কিন্তু এত তাড়াহুড়ো করার কি খুব প্রয়োজন ছিল? মাসিমণি, আমার মনে হয় দিদিমা অমাবস্যার মধ্যেই মূর্তির বায়না করতে চান। শোন চোরকুকি, এত ভাবিস নে, তোর মা যা করতে চাইছে করতে দে, বাধা দিস নে, কেমন? হচ্ছে না কানাই, হচ্ছে না। নাকটা একটু ভালো করে ঘষতে হবে, দেখতে পাচ্ছ না কেমন চোকা চোকা হয়ে গেছে। হ্যাঁ, নাম দাঠো। হ্যাঁ, পশ্চিম থেকে কর্তা এসেছে, নতুন মূর্তি গড়ার জন্য যে পাথর চেয়েছেন সে পাথরও নিয়ে এসেছে। বেশ বেশ, তাহলে শেষমেশ পাথর পাওয়া গেছে। তা নবীন কোথায়? নবীনকে ডাকো, নবীনকে ডাকো। আগে বাবা, তাড়াতাড়ি একটু হাত চালা, নতুন মূর্তি ধরতে হবে তো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এসো নবীন, এসো এসো। থাক বাবা, থাক 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 থাক। বাবা, এবার বুঝি বর্ধমান রাজবাড়ির মূর্তিটা শুরু করতে পারবো। উত্তম মানের পাথর তো আজকাল আর পাওয়াই যায় না। শেষে পশ্চিমে গিয়ে একটা গোটা পাহাড় ইজারা করে এলাম। পাথরের মান চমৎকার, আমাদের পাথর তো লাগেই। দেখো নবীন, বায়না যা আসার তা আসুক, আর তা না হলে কলকাতায় আমাদের যে দোকান আছে সেখানে পাঠিয়ে দেব। সাহেবরা কিন্তু তোমার মূর্তি খুব পছন্দ করছে। তা বাবা, এখানকার কাজ কতদূর? দেখো দেখো, নিজের চোখে চেয়ে দেখো। কর্তা, একখান পালকি আইতেছে। শুনলাম জানবাজার থেকে রানীমা আসছেন। বাবা, ইনি কি সেই রানীমা যিনি ব্রাহ্মণ সমাজের বিরোধিতা করে কালী মন্দির করতে চাইছেন? ওনার এখানে কি দরকার? নবীন, রানীমার দয়া করুণার কথা কলকাতায় গিয়ে আমরা অনেক শুনেছি। দেখোই না কি প্রয়োজনে তার আসা। দেখুন বাবা, উনি যদি চান যে আমি ওই মূর্তি গড়ি, তাহলে সে বায়না আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তা অধর্ম হবে। নবীন ভাস্কর কোনোদিন অধর্ম করেনি, করবেও না। নমস্কার। বলুন। আগে কলকাতার জানবাজার থেকে রানীমা এসেছেন। উনি নবীন ভাস্কর মশাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চান। বলছিলাম এটাই তো ওনার কাজের জায়গা, তাই তো? নমস্কার। আপনার রানীমাকে গিয়ে বলুন যে আমি নবীন ভাস্কর,
তা ওনার কিসের প্রয়োজন এখানে? আমার পেন নাম জানবেন? ভাস্কর মশাই। আমি খুব ব্যাকুল হয়ে একে নিয়েছি। আশা করছি আমাকে নিরেশ হয়ে ফিরতে হবে না।